হ্যালো, পদার্থবিজ্ঞান 2025 সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি নিয়ে আলোচনা করব। তাহলে আমরা গতি বলতে কি বুঝি? আমরা গতি বলতে বুঝি সময় সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তাহলে তাকে আমরা বলবো গতি। আর স্থিতিটাকে আমরা স্থিতি বলতে বুঝি সময় সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন না ঘটে তাকে বলি আমরা স্থিতি। এরপর গতির কয়েকটা প্রকারভেদ আছে। গতির প্রকারভেদ কয়েক প্রকার আমরা গতি জানি। এক নম্বর গতিটা কি আছে? সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি। তাহলে আমরা সরল রৈখিক গতিটা কাকে বলবো? কোনো বস্তু যদি সরল রেখা বরাবর যায় তার গতিকে বলা হয় সরল রৈখিক গতি। তো একটা উঁচু স্থান থেকে যদি আমরা একটা বলকে ছেড়ে দিই তার নিচের দিকে কিন্তু নেমে আসবে সরল রেখা বরাবর। এই গতিটা হচ্ছে সরল রৈখিক গতি। দুই নম্বরে আছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি। আমরা ঘূর্ণন গতি বলতে কি বুঝি? কোনো বস্তু যদি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে ঘুরতে থাকে এর গতিকে আমরা বলি ঘূর্ণন গতি। যেমন পাহাড় গতি হতে পারে, তাহলে ঘড়ির কাঁটার যে গতি সেটা হতে পারে, এইরকম। তারপরে আছে চলন গতি। 3 নম্বরে আছে চলন গতি। চলন গতি। তাহলে আমরা চলন গতি কাকে বলবো? যদি একটি বস্তু সকল কোণা একই সাথে চলতে থাকে সেই ধরনের গতিকে আমরা বলবো চলন গতি। তাই চলন গতি বলতে কি বুঝতেছি? কোনো বস্তুর সকল কোণা যদি একই সাথে একই দিকে চলতে থাকে সেই ধরনের গতিকে বলি আমরা চলন গতি। যেমন বাস, ট্রাক, ট্রেন এই ধরনের গতিকে বলা হয় চলন গতি। এরপর আছে পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি। আমরা পর্যায়বৃত্ত গতি বলতে কি বুঝি? যদি কোনো বস্তু নির্দিষ্ট সময় পর পর একই দিকে আসে এই ধরনের গতিকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। এটার উদাহরণ আসতে পারে আমাদের ফ্যান আসতে পারে, ঘড়ি কাঁটা আসতে পারে ইত্যাদি। এরপর আছে আমাদের স্পন্দন গতি। স্পন্দন গতি বলতে আমরা বুঝি পর্যায়বৃত্ত গতি এক ধরনের স্পন্দন গতি। তাহলে আমরা বিভিন্ন প্রকার গতি সম্পর্কে জানলাম। এবার শিখবো আমরা রাশি। আমরা এখানে আমরা 2 ধরনের রাশি আমরা পেয়েছি অধ্যায়ে গতিতে। রাশি দুটো হচ্ছে, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি। স্কেলার রাশি। স্কেলার রাশি। স্কেলার রাশি। স্কেলার রাশি। তাহলে আমরা স্কেলার রাশিটাকে বলবো যে সকল রাশি সম্পূর্ণরূপে প্রকাশ করতে শুধু মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, সে সকল রাশিকে বলবো আমরা স্কেলার রাশি। উদাহরণ কি হতে পারে? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, শক্তি, ক্ষমতা, এগুলোকে আমরা বলি স্কেলার রাশি। আবার দ্রুত হতে পারে স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কোনগুলোকে বলবে? ভেক্টর রাশি। ভেক্টর রাশি। যে সকল রাশি আমরা সম্পূর্ণরূপে প্রকাশ করতে মান ও দিক উভয়ের প্রয়োজন হয় সে সকল রাশিকে বলবো আমরা ভেক্টর রাশি। তো ভেক্টর রাশি কোনগুলো? যেমন সরণ আছে, বেগ আছে, ত্বরণ আছে, বল আছে ইত্যাদি, এগুলোকে আমরা বলি ভেক্টর রাশি। এবার আমরা শিখবো দূরত্ব আর সরণ। সরণ আর দূরত্বটা কি? সরণ আর দূরত্ব। আজ আমরা দূরত্বটা শিখে নিই। দূরত্ব আমরা দূরত্ব বলতে বুঝি
ধরো এখানে একটা স্থান, বি একটা স্থান, এই স্থান থেকে বি স্থানে আমরা দূরত্ব বলতে বুঝি ধরো এ একটা স্থান, বি একটা স্থান, এ স্থান থেকে বি স্থানে পৌঁছতে যে পথ অতিক্রম করে, তাহলে এ স্থান থেকে বি স্থানে পৌঁছতে যে পথ অতিক্রম করতেছে এই পথটাকে আমরা বলতেছি দূরত্ব। দূরত্ব একটা স্কেলার রাশি। তো দূরত্ব কোন রাশি? দূরত্ব একটা স্কেলার রাশি। দূরত্বের মাত্রাটা আমরা কি জানি? আমরা দূরত্বের মাত্রা জানি হচ্ছে এল হচ্ছে দূরত্বের মাত্রা। এরপরে আজ শিখবো আমরা সরণ। সরণটা কি? ধরো এ একটা বস্তু, এ দিলাম, এখানে ধরো এ আছে, এখানে বি আছে, তাহলে দেখো এ আর বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, মানে যে কোনো দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে সরণ। আর এ থেকে বি বিন্দু যে গমন করি, তাহলে গমন করার যে চলার যে পথ, এ থেকে আমরা বি পর্যন্ত গেছি, এই যে চলার পথ যে অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে অতিক্রান্ত, যে পথ অতিক্রান্ত করে এ থেকে বি পর্যন্ত যেতে যে পথ অতিক্রান্ত করতেছে এটাকে আমরা বলি দূরত্ব। আর মধ্যবর্তী যে পার্থক্যটা, এ থেকে বি এর যে পার্থক্য, এটা বলি আমরা সরণ বলি। এখন যদি আমরা একটা বৃত্ত করলাম, ওকে দৃষ্টি বৃত্ত করলাম, এখন এই বৃত্তের সর্বোচ্চ সরণটা কোথায় হবে? এখানে এ দিলাম, এখানে বি দিলাম, এখানে সি দিলাম, এখানে ডি দিলাম। এখানে তাহলে দেখো এই বৃত্তে সর্বোচ্চ সরণটা কোথায় হবে? সর্বোচ্চ সরণ তাহলে এই সোজা, এই দূরত্ব হচ্ছে সবচেয়ে বেশি, তাহলে এ থেকে সর্বোচ্চ সরণ হচ্ছে এই বৃত্তে। তাহলে আমরা সরণ সম্পর্কে শিখলাম। তাহলে সরণটা একটা কোন রাশি? সরণ একটা ভেক্টর রাশি। আমরা সরণ শিখে গেলাম। আর সরণের মাত্রা হচ্ছে এল। এবার শিখবো আমরা দ্রুতি। দ্রুতি বলতে কি বুঝি আমরা? দ্রুতি বলতে বুঝি সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলবো। তা দ্রুতি কাকে বলবো? সময়ের সাথে যদি কোনো বস্তুর দূরত্বের পরিবর্তন ঘটে তাহলে তাকে আমরা বলবো দ্রুতি। দ্রুতিকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। আর দ্রুতি একটা স্কেলার রাশি। আর দ্রুত সমান কি জানি আমরা? দ্রুতি সমান জানি হচ্ছে দূরত্ব বাই সময়। দূরত্ব বাই সময়। তাহলে দ্রুতি সমান জানি দূরত্ব বাই সময়। দ্রুতিকে আমরা প্রকাশ করি ভি দ্বারা প্রকাশ করা হয়। আর দূরত্বকে আমরা ডি দ্বারা প্রকাশ করি বা এস দ্বারা প্রকাশ করি। সময়কে আমরা প্রকাশ করি হচ্ছে টি দ্বারা। তো দ্রুতির মাত্রা কি জানি? দ্রুতির মাত্রা জানি আমরা এল পার টি। তাহলে দ্রুতির একক কি হবে? মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দ্রুতি সম্পর্কে জানলাম। এবার আমরা শিখব বেগ। বেগ বলতে বুঝি আমরা কি? আমরা বেগ বলতে বুঝি সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। তাহলে বেগ বলতে কি বুঝবো আমরা? সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। বেগ একটা ভেক্টর রাশি। আমরা বেগ যেহেতু ভেক্টর রাশি, আমরা এই একটা চিহ্ন দ্বারা প্রকাশ করি ভেক্টরে। আর তাহলে বেগ ফাংশন কি জানি আমরা? বেগ ফাংশন জানি হচ্ছে সরণ বাই সময়। বেগ ফাংশন কি জানি? সরণ বাই সময়। তাহলে বেগের মাত্রাটা কি জানি আমরা? এল পার টি। আর বেগের একক জানি মিটার পার সেকেন্ড। তাহলে বেগ ফাংশন কি জানি? সরণ বাই সময়। বেগের মাত্রা হচ্ছে এল পার টি, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এই বেগ আর দ্রুতির মধ্যে একটা পার্থক্য পাইছি, সেটা হচ্ছে দ্রুতি হচ্ছে স্কেলার রাশি আর বেগ হচ্ছে ভেক্টর রাশি। তাহলে আমরা দ্রুতি আর বেগটাও জানলাম। এবার শিখবো আমরা ত্বরণ। আমরা ত্বরণ বলতে কি বুঝি? আমরা ত্বরণ বলতে বুঝি সময়ের সাথে যদি কোনো বস্তুর বেগ বৃদ্ধি পায় সেটাকে আমরা বলি ত্বরণ। আর যদি সময়ের সাথে যদি বেগটা বৃদ্ধি না পায়, হ্রাস পায়, তাহলে তাকে আমরা বলি মন্দন। আমরা ত্বরণকে আমরা সাধারণত এ দ্বারা প্রকাশ করি। আর ত্বরণ একটি ভেক্টর রাশি। তাহলে ত্বরণ দুটো রাশি, একটা ভেক্টর রাশি। তাহলে ত্বরণ সমস্যা আমরা কি জানি? বেগ বাই সময়। অর্থাৎ এই সমস্যা বি বাই টি। তাহলে ত্বরণের মাত্রাটা কি? ত্বরণের মাত্রা জানি আমরা এল পার টি স্কয়ার। তাহলে ত্বরণের মাত্রা হচ্ছে এল পার টি স্কয়ার।
আর ত্বরণ একক কি জানি আমরা? ত্বরণ একক জানি মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা ত্বরণ সম্পর্কেও জানলাম। এখন আমরা ত্বরণের একটা সূত্র, এই অধ্যায়তে গতি সংক্রান্ত যে একটা সূত্র আছে, সূত্রগুলো শিখি। তাহলে 1 নম্বর সূত্র যেটা v সমান u প্লাস at। এটা হচ্ছে এই v দ্বারা আমরা শেষ বেগ বুঝি, u দ্বারা আদি বেগ বুঝি, a দ্বারা ত্বরণ বুঝি, t দ্বারা সময় বুঝি। এটা হচ্ছে 1 নম্বর সূত্র, শেষ বেগ নির্ণয় সূত্র। তারপরে আমরা জানি কি a সমান v প্লাস u বাই 2 ইনটু t। এই সূত্রের সাহায্যে আমরা দূরত্ব নির্ণয় করতে পারবো। এখন কোন বস্তু যদি সমত্বরণে যায় কিন্তু ত্বরণে যদি মান দেওয়া না থাকে, তাহলে এই সূত্রের সাহায্যে আমরা দূরত্ব নির্ণয় করতে পারবো। এরপর একটা জানি a সমান ut প্লাস হাফ a স্কয়ার। এটা হচ্ছে যদি ত্বরণ, একটা গাড়ি যদি সমত্বরণে যায়, একটা গাড়ি যদি সমত্বরণে যায় আর ত্বরণে যদি মান থাকে, অর্থাৎ a যদি মান থাকে, তাহলে আমরা এই সূত্রের সাহায্যে দূরত্ব নির্ণয় করতে পারবো। আরেকটা সূত্র আমরা জানি v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as। এটা হচ্ছে আমাদের এই সূত্রের সাহায্যে আমরা ত্বরণের মান বের করতে পারবো, শেষ বেগ বের করতে পারবো, দূরত্ব বের করতে পারবো, বা আমরা আদি বেগের মানও বের করতে পারবো। যদি একটা গাড়ি সমবেগে যায়, তাহলে দূরত্ব নির্ণয়ের সূত্র কি হবে? তাহলে গাড়িটি সমবেগে গেলে দূরত্ব নির্ণয়ের সূত্র v/t। এই চারটি সূত্র দিয়ে আমরা, 5টা সূত্র দিয়ে আমরা সব অঙ্ক করতে পারি। আর মাঝখানে একটা সূত্র বেসিক আছে, একটা সূত্র হচ্ছে, এখানে একটা সূত্র আছে a ত্বরণের সূত্র হচ্ছে a সমান v - u বাই t। ত্বরণের সূত্র কি বুঝলাম? ত্বরণের সূত্র জানি v - u বাই t। এখন আমরা এরপর আমাদের বাকি আছে শুধু এই অধ্যায়ে গ্যালিলিওর পরন্ত বস্তু। তাহলে পরন্ত বস্তুর 3টে সূত্র কে বের করেছিলেন? পরন্ত বস্তুর 3টে সূত্র বের করেছিলেন গ্যালিলিও। তাহলে সূত্রগুলো কি কি? যদি আমরা একই উচ্চতা থেকে 2টি বস্তু ছেড়ে দিই, তাহলে যদি ওখানে যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হয়, অর্থাৎ বাতাসের যদি কোনো প্রভাব না থাকে, বায়ুর যদি কোনো প্রভাব না থাকে, তাহলে দুই বস্তু একসাথে ভ্রমিত হবে। এটা হচ্ছে 1 নম্বর সূত্র। আর 2 নম্বর সূত্রটা কি জানি? h প্রপোর্শনাল v প্রপোর্শনাল t। এই একটা সূত্র জানি, এটা হচ্ছে 2 নম্বর সূত্র। আর 3 নম্বর সূত্রটা আমরা জানি h প্রপোর্শনাল স্কয়ার। এই হচ্ছে আমাদের সূত্র। যদি আমাদের পরন্ত বস্তুর অঙ্কগুলো আসে, ধরো মনে করে একটা বল উপর দিকে ছুঁড়ে মারা হলো, তাহলে ওই বলের শেষ বেগ কত হবে? তাহলে আমরা এই ধরনের অঙ্ক করতে গেলে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। এই সবই ঠিকঠাক থাকবে। যদি উপর দিকে যদি কোনো বলটা প্রয়োগ করা হয়, তাহলে এটা বলের বিপক্ষে কাজ করে, অর্থাৎ মন্দন ঘটে। আর মন্দন ঘটনার কারণে এখানে তখন মাইনাস হয়ে যাবে, আর এখানে হবে জি হয়ে যাবে। একইভাবে আমরা এই সূত্রের ক্ষেত্রে যদি আমরা উচ্চতা বের করতে চাই, কত উচ্চতায় বলটা উঠেছিল, এই সূত্রটা আমরা বের করতে পারবো। ধরো এই এসটাকে আমরা তখন এইচ দ্বারা প্রকাশ করবো। যদি উপর দিকে যায় তাহলে আমাদের মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস আছে, মাইনাস হয়ে যাবে, আর জি এর জায়গায় আমাদের জি হয়ে যাবে। একইভাবে এখানেও তাই, প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এ আছে জি হবে, এস আছে এইচ হয়ে যাবে। আর এখানে দুই সূত্র একই আছে, আমাদের একই হবে। তাহলে আজকের ক্লাসে আমরা প্রথমত মনে শিখেছি, আর কিছু আমাদের চিত্র দিয়ে কিছু অঙ্ক আসে, সেগুলো একটু দেখবো। তো চিত্র দিয়ে আমরা কিভাবে বুঝতে পারি? আমাদের দুটো অক্ষ দেওয়া থাকে, তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ দেওয়া আছে, এখানে 0 দেওয়া আছে। এইভাবে যায়, এইভাবে যাচ্ছে, এইভাবে নামে আসতেছে। কিন্তু এরকম ঘটনা যদি ঘটে, এইখান হচ্ছে সময়, এখানে এক্স দিলাম, এখানে ধরো সি দিলাম, সময়, এখানে আছে বেগ। যদি এই ধরনের চিত্র থাকে, তাহলে আমরা কি বুঝবো? এই ধরনের চিত্র আমরা বুঝবো এই ও থেকে এ পর্যন্ত গাড়িটা সমতলে গেছে, আর এই এ থেকে বি পর্যন্ত গাড়িটা সমবেগে গেছে, অর্থাৎ বেগের পরিবর্তন হয়নি। আর এই বি থেকে সি পর্যন্ত যদি দেখো এখান থেকে নিচে নামছে, আসলে কমে যাচ্ছে বেগটা, তাহলে মন্দন ঘটেছে, অর্থাৎ বি থেকে সি পর্যন্ত গাড়ি মন্দন ঘটছে, এ থেকে বি পর্যন্ত গাড়ি সমবেগে যাচ্ছে, আর ও থেকে এ পর্যন্ত গাড়িটা সমতলে যাচ্ছে। যদি এখানে বেগ না থেকে যদি আমাদের এখানে স্মরণ থাকে, স্মরণ বা দূরত্ব থাকলো, তাহলে কি ঘটবে?
এখানে আমাদের সমবেগ কোনটুকু হবে, এই ও একে আমরা সমবেগ বলবো, এই ও একে আমরা সমবেগ বলবো। আজকের ক্লাস আমার এখানে শেষ। আমার এই ক্লাসটা অধিক সংখ্যক শিক্ষার্থীর মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য তোমরা অবশ্যই আমার এই ক্লাসটারে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর আমার এই ক্লাস সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা সামনের ক্লাসে এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো নিয়ে হাজির হব।